নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। প্রধান উপদেষ্টার আগামীকালের কর্মসূচি নিয়ে একটু জানাবেন আমাদের। দর্শক দেখতে পাচ্ছেন শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে মুখোমুখি হওয়াতে তাদের কর্মীরা বাহিরে ধ্বংসলীলা চালাচ্ছে, আপনারা দেখতে পারবেন। এদিকে আজ যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মুখোমুখি সংঘর্ষ হয়। মির্জা ফখরুল এর সাথে জড়িত হয়েছে। নিউ ইয়র্কের তুলপাড় পরিস্থিতি চলছে এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। একটি বিশাল বড় বোমা ফাটালেন আপনার বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি আবারও ভয়ঙ্কর রূপে দেশে ফিরবেন হঠাৎ ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কঠিন চাপে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুহূর্তের মধ্যেই পিছু হটেছেন। মির্জা ফখরুল্লাহ মিথ্যাবাদী, মির্জা ফখরুল্লাহ ভারতের দালাল, মির্জা ফখরুল্লাহ মোদির পুত, রাজাকারের পুত। আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে সবাইকে এক হইতে হবে, নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী। গতকাল আওয়ামী লীগ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে। নিউ ইয়র্কের জেকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়, আর সাথে ছিল এনসিবির আরো একজন সদস্য তাসনিম জারা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, আক্তার তাসনিম জারাদের উপর যে আক্রমণ, তাদেরকে যে গালাগালি, ডিম নিক্ষেপ, এই ঘটনায় বিএনপি এবং মির্জা ফখরুলের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে। কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সকল দেশের মধ্যে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় এখন আওয়ামী লীগের গণজোয়ার শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনারা জানেন আজকে সারাদিন আওয়ামী লীগ কর্মীরা ডক্টর ইউনূস সহ তার যে সহকর্মী রয়েছে তাদের উপর ডিম নিক্ষেপ, অনেক কিছু বা অনেক আক্রমণ করেছিল। এখন আমরা কি দেখতে পাচ্ছি? নতুন অনেক পরিস্থিতি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাধ্যম থেকে যেমন ডোনাল্ড ট্রাম্প, আরও যারা রয়েছে জাতিসংঘ, সবাই কিন্তু ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। এই দৃশ্য দেখে আমার আসলে মন ভরে নাই। এই কথা আপনি যারা হাসনাত আব্দুল্লাহর হেটার্স আছেন তারাও স্বীকার করবেন যে আক্তার হোসেনের আসলে কলিজা কতটুকু, সেটা যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কোটের মধ্যে ডিম মারতেছিল, মানে একদম বিড়ালের মতন তিনি ভয়ে কিন্তু সোজা মানে হাঁটা ধরলেন, একবার ঘাড় ফিরে তাকাইলেন না কে তার ডিমটা মারলো। তো এরপরে এই যে মুজিববাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ওই যে দলবল নিয়ে এসে যে বক্তব্যটা দিলেন, এটাতে আমার কাছে আক্তারের সাহস প্রকাশিত হলো না। বিশ্বাস করেন যদি এখানে হাসনাত আব্দুল্লাহ থাকতো, সার্জিসও না, সার্জিস হচ্ছে একটা ক্যারেক্টার, হাসনাত আব্দুল্লাহর সাথে যদি এই ঘটনা ঘটতো, আমি 100% শিওর যে হাসনাত আব্দুল্লাহ এখানে রুখে দাঁড়াইতো একাই, এখানে কিন্তু সে লাইগা যাইতো, পিছনে কয়জন আছে এটা সে কাউন্ট করতো না। কিন্তু আক্তার হোসেন কেন সেখানে বিড়ালের মতন ভয় পাইয়া হোটেলের নিচে এসে বাঘের মতন গর্জাই উঠলেন? মূল কারণ হচ্ছে পিছনে দলবল সঙ্গী তিনি এখানে এসে খুঁজে পাইছেন। যাই হোক, তারপরেও এই মুহূর্তে আমেরিকার রাজপথ গরম করতেছে আমাদের বিপ্লবী আক্তার হোসেন। আসলে দলের নেতৃত্বে হেডমলা লুক থাকা লাগে। আমার মনে হয় এনসিপির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পদ আছে সেখানে হাসনাত আব্দুল্লাহরে বসানো দরকার। তাহলে সাহস কারে বলে এরকম সিচুয়েশন কিভাবে ট্যাকল দিতে হয় সেটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ থেকে আমরা হয়তোবা দেখতে পেতাম। পুরো টিমের মধ্যে নাহিদ টাহিদ সবগুলোর আমার ভীতু মনে হয়, হাসনাত আব্দুল্লাহর মনে হয় তার রিয়েল হিরোইজম তার মধ্যে আছে। এখন এই ঘটনার পর আপনারা যে দৃশ্যপট দেখলেন, এটা হচ্ছে ওই জন এফ কেনেডি বিমানবন্দর থেকে দীর্ঘ রাস্তায় বারবার তিনি গালি শুনছিলেন, রাজাকার শুনছিলেন, ডিম কয়েকটা পড়ছে। এরপরেও তিনি কিন্তু, আমি আশ্চর্য হয়েছি সিরিয়াসলি, যে ভাই যে বীর সে সব জায়গায় বীর, যে লড়াই করতে পারে সে সব জায়গায় লড়াই করতে পারে। এটা বাংলাদেশ না যে ধৈরা মপ কইরা ফেলতো, এখানে গায়ে হাত তুলতো। তিনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু একটা ফুটেজেও আক্তারের প্রতিবাদের কোনো দৃশ্যপট দেখি নাই। সে পারে নাই উড়াল দিয়া এই জায়গাটা অতিক্রম করতো। তবে আওয়ামী লীগ যে কাজটা করছে সেটাকে উচিত করছে কিনা সেটা হচ্ছে কথা, অবশ্যই উচিত করে নাই। আমি বরাবরই বলি যে কোনো সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকতে যখন তার বিপরীতে কোনো রাজনৈতিক দল অথবা তিনি যখন বিদেশ ভ্রমণ করেন, তার সাথে এই ঘটনাগুলো কোনোভাবেই কাম্য না। কিন্তু এই কালচার আমরা বদলাইতে পারতেছি না। ঘটনার পরপরই হোটেলে চলে আসে আক্তার হোসেন। তার হোটেলের সামনে কিন্তু সেখানে তীব্র বিক্ষোভ চলতেছিল। তো হোটেলের সামনে আবার এনসিপির নেতাকর্মীরা আক্তারকে ডিম মারার পরে বা যারা জামাতের নেতাকর্মী অনেকেই সেখানে আক্তারকে সাপোর্ট করার জন্য হোটেলের নিচে এসে আবার জড়ো হয়েছেন। তো তাদেরকে দেখা আক্তারের আবার হঠাৎ করে বাঘের মতন কলিজা হয়েছে। সেইখানে এসে তিনি মুজিববাদ, মুর্দাবাদ বা যে স্লোগানগুলো আপনারা প্রথমে শুনলেন এগুলা তিনি দিচ্ছেন। আর শেখ হাসিনার বিচার চাই, 1 2 3 4, ফেসিজম নো মোর। এই ঘটনা দেখা সবাই আসলে আক্তারের প্রতি কিন্তু আর ওই
সাহসিকতা, বা তিনি বলছিলেন, আমাদের এনসিপির নেতারাও বলছিলেন, শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়াইছিল আক্তারের বুলেটের সামনে দাঁড়ানোর কোনো দৃশ্য আমরা দেখিনি। হাসনাতের দেখছি একা পুলিশের সামনে একদম, এই পলা কিন্তু কলিজলা ভাই, সার্জিসের এরকম দৃশ্যপট দেখিনি। আমি যে কারণে বলি যে হাসনাত এই টোটাল দলটার মধ্যে ডিফারেন্ট। আর এখন আক্তার হোসেন বা এনসিপির নেতাকর্মীরা যারাই আছেন, বা জামাতের নেতাকর্মীরা এনসিপিকে সাপোর্ট যারা করেন, তারা এখন নিউ ইয়র্কে এই এনসিপির নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর সেখানে একটা প্রতিবাদ মিছিল আমরা দেখলাম। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আগামী নির্বাচনে মানে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশাল বড় বোমা ফাটালেন আপনার বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর। তিনি বলেন যে আগামী আপনার মানে ভারতের আপনার দৈনিক পত্রিকার একটা সাক্ষাৎকারে তিনি বলেন, গত সোমবারে গেছে সাক্ষাৎকারে তিনি বলেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আপনার অংশগ্রহণ করাতে হবে। আর এটাকে কেন্দ্র করেই সেই দিকেই রুট ম্যাপ নিয়ে বর্তমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে রুট ম্যাপ আসলে সাজানোর একটা প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে। আর এটাকে কেন্দ্র করেই আপনার অনেকেই বর্তমান মির্জা ফখরুল হিসাব আলমগীর মানে তিনি বলতেছে যে ওনাকে সবাই ভারতের দালাল বলে গালাগালি করতেছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটু বিস্তারিত আসলে অনেক কথা হয়েছে, আমি এখান থেকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদেরকে জানাবো, সাথে থাকুন। সেটি হচ্ছে আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান আপনার ভারতের দৈনিক পত্রিকা সেই সময় আপনার সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়। সেখানে ফখরুল বলেন একটি সুষ্ঠু ও অবাধ ভোট হোক, যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোটের অংশ নিতে পারবে এবং এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচনের রুটম্যাপটি সেই ম্যাপের ভিতরে জাতীয় পার্টি আর আওয়ামী লীগকেও রাখার আহ্বান জানান আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান যে শেখ হাসিনা গত 15 বছর যেই ভুলগুলা করে আসছে ঠিক একই ভুল আমরা করতে যাব না। যদি আমরা ঠিক একই ভুল করি তাহলে 5ই আগস্ট কিংবা জুলাই মাসে কোঠা নিয়ে যে আন্দোলনটি শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা পর্যায়ে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষই তারা জাতবাদ ভুলে রাজপথে নেমে আসে, অনেকেরই প্রাণ হারায়। আমরা আর সেই দিনটি দেখতে চাই না। বিধায় আমরাও চাচ্ছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, ঠিক একই দল বাংলাদেশ জাতীয়বাদী দল আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ আর আপনার জাতীয় পার্টিকে অংশগ্রহণ করাতেই হবে দাবি জানিয়ে আপনার আগামী নির্বাচন মানে ফেব্রুয়ারিতে আপনার যেই রুট ম্যাপটি সেই ম্যাপের ভিতরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূসকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান যে জামাত আমাকে একটা প্রস্তাব দিয়েছে, সেটি হচ্ছে বিএনপির কাছে 30টি আসনের দাবি জানিয়েছে জামাত। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট বলেন যে আমরা স্পষ্টভাবে তাদেরকে প্রত্যাহার করেছি যে 30টি আসন আমরা তাদেরকে দিব না, এবং না দেওয়ার কারণেই বর্তমান যেই পিআর পদ্ধতি এই যেই নির্বাচনটি সেটিকে কেন্দ্র করেই আপনার বিএনপির বর্তমান পিছনে লাগছে জামাত। বাংলাদেশের রাজনীতি হঠাৎই যেন থমকে গেছে, আর যে জায়গাটায় থমকে গেছে সে জায়গাটা হলো নিউ ইয়র্ক। জাতিসংঘের সম্মেলনে গেছেন সদল বলে মোহাম্মদ ইউনূস, এবং তাকে যথাযোগ্য স্বাগত জানাতে ছুটে আসছে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা ডিম টমেটো নিয়ে। এই খবরে নজর বাংলাদেশের মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া সবার, এছাড়া কোনো দিকে কারো যেন নজরই নেই। এমনকি যে সেনাপ্রধান প্রায় নিয়ম করে নিউজের হেডলাইনে থাকেন তারও কোনো খবর নেই। সেনাপ্রধান যেন হঠাৎই খুব বেশি চুপ করে গেছেন, তার কথাবার্তা কোথায় আছেন কি করছেন বিশেষ শোনা যাচ্ছে না। মেইন স্ট্রিম মিডিয়া না হয় ইউনূসের কোলবালিশ হয়ে ক্ষমতার ওম নিচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্ত চুপ। এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ? প্রধান উপদেষ্টা ইউনূস 11 দিনের জন্য আমেরিকায়, এর মধ্যে বাংলাদেশের শাসক পরিবর্তনের সম্ভাবনা আদৌ আছে কি? আওয়ামী লীগের ঝটিকা মিছিল কি আরো উগ্র হয়ে উঠবে? ভারত কি নির্ণায়ক কোনো পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশে? নানান প্রশ্ন মানুষের মনে, আর এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। নমস্কার,
খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক নীরবতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মনে, তা কিন্তু অমূলক নয়। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে মোহাম্মদ ইউনূসের আমেরিকা সফরের সময়কালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিছু গুরুত্বপূর্ণ উত্তেজনা যদিও রয়েছে। সেনাপ্রধান এই মুহূর্তে কোথায় আছেন, কেন আছেন, কি করছেন, এই খবরটা আদৌ প্রচারিত হয়নি, অন্তত আমার নজরে সেভাবে পড়েনি। কেন হয়নি? জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানে মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নিতে গেছেন। কোথায় গেছেন? মালয়েশিয়ায় 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশ নেওয়ার জন্য, এবং তিনি বাংলাদেশে ফিরবেন সম্ভবত 27শে সেপ্টেম্বর। এর অর্থ হলো ইউনূস ও সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামান দুজনেই একই সময়ে দেশের বাইরে রয়েছেন। এটা কি দেশের বর্তমান শাসকের জন্য একটা ঝুঁকির ব্যাপার হলো না? দুজনের এই অনুপস্থিতি কি সেনার মধ্যে কোনো সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা বাড়িয়ে দেবে না? পাকিস্তানপন্থী ও ভারতপন্থী সেনা গোষ্ঠী কি এই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করতে পারে? বাংলাদেশের সেনাবাহিনীর যা পুরনো ইতিহাস, তাতে এমন ঘটনা ঘটা অসম্ভব নয়। তবে এই মুহূর্তে তার সম্ভাবনা কম। সেনাপ্রধান ও ইউনূসের মধ্যে প্রবল বিরোধ যদিও আছে, কিন্তু মনে রাখতে হবে এদের দুজনের টিকি অরিজিনালি আমেরিকার কাছে বাঁধা। তবু যে দুজনের ঝগড়াঝাঁটি, সেসব অনেকটাই হচ্ছে কৌশলগত। তবু চিরস্থায়ী দাসত্ব বলে যেহেতু কিছু নেই এবং রাজনীতিতেও তো একদমই নেই, তাই সেনাপ্রধানের সামনে অন্য কিছু বিকল্প বা অন্য কোনো কিছু অপশন আছে। তার একটা হলো ভারতের কাছাকাছি হওয়া এবং তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করা। কারণ ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। এই ব্যাপারে সেনাপ্রধান যে কিছুটা হলেও মাঠে নেমেছেন। নিউ ইয়র্কে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, আক্তার তাসনিম জারাদের উপর যে আক্রমণ, তাদেরকে যে গালাগালি, ডিম নিক্ষেপ, এই ঘটনায় বিএনপি এবং মির্জা ফখরুলের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে। বিএনপি এমন একটা দল যে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা অপরাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, দেশের স্বার্থে, দশের স্বার্থে ঐক্যবদ্ধ স্বাভাবিক রাজনীতি করতে পারছে না, সব জায়গায় উল্টাপাল্টা রাজনীতি করছে। এমনকি নিউ ইয়র্কের যে ঘটনা, যেটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে, হামলা চালিয়েছে, সেখানে বিএনপির অবস্থান জানলে আপনি অবাক হবেন। আমি আপনাদেরকে জানাচ্ছি, বিএনপি কার্যত ওই হামলা এনজয় করেছে, সেলিব্রেট করেছে। মির্জা ফখরুল মিটিমিটি করে হেসেছেন। তা আমার উপর তো না, এটা তো আক্তারের উপর, তাসনিম জারার উপর, সমস্যা কি? আমার তো সমস্যা নেই। বিএনপির লোকজন এই বিষয়ে স্ট্যান্স কি দেখেন। বিএনপির ন্যারেটিভ, জিয়া বট ফোর্সের বা গুজব ফোর্সের যে ন্যারেটিভ, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে বলি, আসলে বিএনপির কোনো আত্মবিশ্বাস নেই। তারা বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাদের ভয়ানক পরাজয় হবে, যার ফলে তারা এখন সব জায়গায় অপরাজনীতি করছে, সুস্থ ধারা রাজনীতি করতে পারছে না। যদি তারা বুঝতো যে না, তারা নির্বাচনে জিতবে, ক্ষমতা আসবে, তাহলে সুস্থ ধারা রাজনীতি করত। পরাজয় নিশ্চিত ভেবে তারা অসুস্থ ধারা রাজনীতি করছে। বিএনপির ন্যারেটিভটা হচ্ছে এরকম যে ইউনূস বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, জামাতের পরিকল্পনা। আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, যেখানে বিএনপির বড় বড় নেতা, আমি নাম বলবো না, তারাও আছে, আমিও আছি, বুদ্ধিজীবীদের কিছু গ্রুপ, অ্যাক্টিভিস্টদের গ্রুপ, এরকম অনেক হাজার হাজার প্রফেশনালসদের গ্রুপ। সেখানে বিএনপি নেতারা, বিএনপির এই বুদ্ধিজীবীরা ন্যারেটিভ ছড়াচ্ছে কি, যে নিউ ইয়র্কে জনাব কেনেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, ওটা জামাত এবং ইউনূসের পরিকল্পিত ছিল। ইউনূস, জামাত, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এটা করেছে। তারা বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু না, বিএনপি বেঁচে গেছে, বিএনপিকে ফাঁসাতে পারেনি। কিভাবে বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল ইউনূস, জামাত, আওয়ামী লীগ মিলে? যে এখানে মির্জা ফখরুলের গায়ে ডিম মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। মির্জা ফখরুলের গায়ে ডিম মারতে পারলেই বিএনপির লোকজন ওখানে আওয়ামী লীগের লোকজনের সাথে মারামারিতে জড়াতো, আর প্রমাণ হতো যে না, বিএনপি তো সহিংস দল, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে বিতর্কিত করতে পারতো জামাত। অতএব মির্জা ফখরুলের গায়ে ডিমও মারতে পারেনি, বিএনপির লোকজন ঝামেলায় জড়ায়নি, অতএব বিএনপি বেঁচে গেছে।
কতটা নোংরা রাজনীতি চিন্তা করছেন? বাস্তবে কি হয়েছে? বিএনপি ভিলেন হয়েছে, এনসিপি ডিম খেয়ে হিরো হয়েছে। এনসিপি রাজনীতি যতটুকু পিছিয়ে পড়েছিল, আওয়ামী লীগের হামলার শিকার হয়ে এনসিপি এগিয়ে গেছে। আর মির্জা ফখরুলকে প্রটোকল দিয়ে বের করেছে জামাত। মানে মির্জা ফখরুল। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের যে তারা একটা সফরে গিয়েছে, সেই সফরের মধ্যে কি হচ্ছে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে যে চাপ আছে এই বিষয়গুলো নিয়ে, এইগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।